একটা বিকট স্বরে কান্নার শব্দ কানে ভেসে আসতেই মুকুন্দর ঘুমটা হঠাৎই ভেঙে গেল। কোনো ক্রমে একবার এদিক ওদিক মাথা ঘুরিয়ে নরম বালিশের মধ্যে মাথা গোজার চেষ্টা করে সে। না, কিছুতেই কোনো লাভ হয় না। সেই কান্নার শব্দটা তখনও যেন কোথা থেকে এসে তার কানের ভেতরে প্রবেশ করছে। বড্ড অস্বস্তি হচ্ছিল মুকুন্দর। এক সময় মনে হলো যে ওই শব্দটা তার মাথার ভেতরের শিরা উপশিরাগুলোকে একটু একটু করে ফাঁকা করে দিচ্ছে যেন। বেশ কিছুক্ষণ শব্দটাকে এড়িয়ে ঘুমানোর চেষ্টা করেছে সে। মুকুন্দ একবার ভাবে, আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি? অনেক সময় তো এমন হয় যে স্বপ্ন আর জাগরণের মধ্যে পার্থক্যটুকু ভালো করে বোঝা যায় না। এ হয়তো তেমনই। কিন্তু তারপরেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়। এবার সে চোখ খুলে তাকায়। হ্যাঁ, কান্নার শব্দটা হঠাৎ মিলিয়ে গেল না? তাহলে কি আমি স্বপ্নই দেখছিলাম? ঘরের একপাশে ঝুলতে থাকা আলোটা কখন যেন নিভে গেছে। বিছানার একপাশে থাকা লাইটের সুইচের দিকে হাত বাড়াতেই মুকুন্দ বুঝতে পারে যে সুইচটা দেওয়াই রয়েছে। আলো সুইচটা তো জ্বালানোই রয়েছে, তাহলে আলো জ্বলছে না কেন? হ্যাঁ, সুইচটাকে দুবার অন অফ করে দেখে মুকুন্দ, কিন্তু না, কিছুতেই আলো জ্বলছিল না। ঘরের ভেতরের পরিবেশে একটা গুমোট ভাব তৈরি হয়েছে যেন। কিন্তু এই গুমোট ভাবটা কিভাবে তৈরি হলো তা মুকুন্দ বুঝে উঠতে পারল না। আজকের আকাশটা সকাল থেকেই মুখ ভার করে রেখেছে। একই ভ্যাপসা গরমে রাতের ঘুম ততই বছর। তার উপরেই অদ্ভুত ঘটনা। রোজগারের মতো আজও মনে হয় ঘুম হবে না। মুকুন্দ বিছানা থেকে নিচের দিকে নামতেই যাচ্ছিল, ঠিক তখনই আবার সেই বিকট স্বরের কান্নাটা শুনতে পায় সে। এইবার মুকুন্দ একটু ভয় পায়। সত্যি সত্যি একটা কান্নার শব্দ আসছে। একটু আগে ঘুমের মধ্যে যে শব্দটা সে শুনতে পেয়েছে সেই শব্দটাই আবার ভেসে আসছে তার কানে। শব্দটা কিন্তু একটানা হচ্ছে না, মাঝে মাঝে সেটা থেমেও যাচ্ছে। কেউ যেন প্রবল কষ্টে ইনিয়ে বিনিয়ে কেঁদেই চলেছে। সেই কান্নাটা যেন খুব দুঃখের, আর তার সঙ্গে একটা অদ্ভুত গোঙানি মিশে রয়েছে, যেন মুখের ভেতর থেকে কান্না ছাড়াও আরও কি যেন মিশে আছে। মুকুন্দর শরীরটা একবার শিরশির করে ওঠে একদম। অন্ধকার ঘরের ভিতরে আন্দাজে এগিয়ে যায় জানলাটার দিকে। জানলাটা কখন বন্ধ হলো? আমি তো জানলাটা বন্ধ করিনি। কয়েকদিনের আবহাওয়ায় একটা গুমোট ভাব থাকার দরুন রোজই জানলাটা খুলে শোয় মুকুন্দ। সে এবার এগিয়ে এসে জানলার একটা পাল্লায় হাত দিতেই হাওয়ার দাপটে জানলাটা খুলে যায়। তারপর সে ভাবে, হাওয়ার ধাক্কায় বোধহয় জানলাটা বন্ধ হয়ে গিয়েছিল। জানলার কাছ থেকে আবার সরে আসতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ল ঘরের পেছনের দিকটা। জানলা থেকে বাড়ির পেছনের দিকের পাঁচিলটার মাঝে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। একটু দূরে একটা ছোট্ট বকুল গাছও রয়েছে। গাছটা পুরনো। সেই বকুল গাছের তলায় কে যেন বসে আছে। এত রাতে তো ওখানে কারোর বসে থাকার কথা নয়। তাহলে মুকুন্দ একবার ভাবল যে ওখানে কে বসে আছে সেটা জিজ্ঞাসা করবে, কিন্তু তারপরে নিজের কৌতূহলটাকে দমন করে অপেক্ষা করতে লাগলো। পূর্ণিমার চাঁদের আলো ততক্ষণে পাকাপাকিভাবে তার জ্যোৎস্না বিচ্ছুরিত করছে মর্তলোকে। দেখাই যাক না যে কে বসে আছে, সে কি করছে। কিন্তু এত রাতে ওখানে কেউ বসে থাকবেই বা কেন? হ্যাঁ,
বিশেষ করে বাড়ির এত বড় পাঁচিল টপকে বাড়ির ভেতরে কেউ ঢুকবেই বা কি করে? কেই বা বসে আছে এত রাতে? অবয়বটা ঠিক যেন একটা মেয়ের মতো না? হ্যাঁ, ঠিক তখনই খোলা জানলা দিয়ে বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতরে এসে ঢুকল। মুহূর্তের জন্য মুকুন্দর চোখটা বন্ধ হয়ে গিয়েছিল সেই ঠান্ডা হাওয়ার ঝাপটায়। সঙ্গে সঙ্গে সে আবার তাকালো। হে কি, একটু আগেই তো দেখতে গেলাম গাছের তলায় কেউ বসে রয়েছে। কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? চাঁদের আলোয় দৃশ্যমান ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল নিমেষের মধ্যেই। মুকুন্দ আবার ভালো করে দেখার চেষ্টা করল। গাছের তলায়, বাড়ির পিছনে, পাঁচিলের কাছে ফাঁকা জায়গাটায়, জানলা থেকে এদিক ওদিক যতটা তার দৃষ্টি যায়, কিন্তু না, কেউ কোথাও নেই। এতটা ভুল দেখলাম আমি, কিন্তু এতটা তো ভুল আমার হলো কি করে? মুকুন্দ অবাক হয়ে জানলার লোহার গ্রিলটা ধরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর নিজেরই ভুল হয়েছে ভেবে পেছনের দিকে ঘুরতে যাবে, ঠিক এমন সময় পেছনে তাকিয়ে যে দৃশ্যটা সে দেখতে পায়, তাতে তার হৃৎপিণ্ডটা যেন অল্প সময়ের জন্য গলার কাছে উঠে আসে একদম। মুকুন্দের ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে তারই উচ্চতার একটা মেয়ে। মাথার খোলা চুল মুখের সামনের দিকে এসে পড়েছে তার। ঘরের ভেতরের আলো অন্ধকারে ভালোভাবে তাকে দেখা যাচ্ছে না, তবে জানলা দিয়ে যেটুকু চাঁদের আলো ঘরের ভেতরে এসেছিল তাতে এইটুকু বোঝা যায় যে মেয়েটার পরনে হয়তো কোনো কালো কাপড় রয়েছে, আর তা না হলে মেয়েটার গায়ের রংটাই এমন কুচকুচে কালো। এমন কুচকুচে কালো গায়ের রং এর আগে কখনো দেখেনি মুকুন্দ। আচমকা দৃশ্যটা দেখে ভয় পেয়ে পেছনের দিকে ছিটকে যায় সে, আর তখন মাথাটা গিয়ে ঠুকে যায় জানলার গ্রিলে। কিন্তু আঘাত লাগলেও এক ফোঁটা রক্তও বের হলো না তার মাথা থেকে। আঘাতের সঙ্গে সঙ্গে মুকুন্দ হাত দিয়ে মাথাটা চেপে মেঝের ওপরে বসে পড়ে। তারপর নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে, কে তুমি? আমার ঘরে তুমি ঢুকলে কি করে? হ্যাঁ, কে তুমি? হাত দিয়ে মাথাটা চেপে ধরে চোখ বন্ধ করে কথাটা বলে মুকুন্দ। তারপর কোনো রকমে চোখ খুলে দেখল, কোথায় কে? ঘরের মধ্যে কেউ নেই। একটু আগে তার সামনে যে দাঁড়িয়েছিল সেই বা কোথায় গেল? এই তো তার হাত থেকে মাত্র এক হাত দূরে দাঁড়িয়েছিল মেয়েটা। তবে ঘরের ভেতরটায় অদ্ভুত একটা গন্ধ ছড়িয়ে রয়েছে। মুকুন্দ মেঝের ওপরে বসে দেওয়ালে হেলান দিয়ে স্থিরভাবে দেখতে থাকে সেদিকে। নিশ্চয়ই আমি কোনো একটা অদ্ভুত স্বপ্ন দেখে উঠেছি, না হলে আমি এখনো কেন স্বপ্ন দেখে চলেছি? একটু আগে তো ওই গাছের তলে কাউকে বসে থাকতে দেখলাম, তারপরে আবার আমার ঘরে, আবার তারপরে। মাথার ব্যথাটা মুকুন্দকে বারবার একটা খটকা জাগাচ্ছিল। সে মনে মনে ভাবল, যদি স্বপ্নই হয় তাহলে মাথার ব্যথাটা এত প্রবল হলো কি করে? শরীরটা বড্ড অবসন্ন লাগছিল তার। মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করে উঠছিল। মুকুন্দ আর বসল না, কোনো রকমে উঠে এগিয়ে গেল বিছানার দিকে। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই মনে হলো যেন রাজ্যের ক্লান্তি এসে জুড়েছে তার চোখ দুটোয়। নিদ্রাচ্ছন্ন চোখের পাতা দুটো বন্ধ হয়ে আসছিল। ঠিক এমন সময় তার মস্তিষ্ক সজাগ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বিছানার একপাশে চোখ পড়তেই সে দেখতে পেল তার পাশের বালিশে ঠিক তারই মতো লম্বা একটা মেয়ে শুয়ে রয়েছে। একভাবে তাকিয়ে দেখছে চারদিকে। মুকুন্দ চিৎকার করে উঠল, তারপর ধরফর করে উঠে বসল বিছানার ওপর। নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন আছো?
আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকের গল্প সুকান্ত দাশের কলমে একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প, অপদেবীর ভোগ। আজকে গল্প পাঠে আদিত্য। গল্প কিন্তু শুরু হয়ে গেছে, তাই আর দেরি না করে চলো গল্পের পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। আমি কিছু একটা দেখেছি, অন্তত কিছু একটা তো ওই গুমোট অন্ধকারের মধ্যে ছিল, এটা আমার বিশ্বাস। মোবাইলের অপর প্রান্ত থেকে সমস্ত কথাই শুনছিল অতীন্দ্র, কিন্তু এমন কথা কেই বা বিশ্বাস করবে। তাই অতীন্দ্র শান্তভাবে বলল, আমার মনে হয় প্রচণ্ড কাজের চাপ কিংবা অন্য কোনো কারণের জন্য এমনটা হচ্ছে। তুইও বরং কয়েকটা দিন কাজ চাপ বন্ধ করে কোথাও থেকে ঘুরে আয়, বুঝলি? তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। ভুল করছিস অতীন্দ্র। তুই তো জানিস নিজের কাজ সম্পর্কে আমি ঠিক কতটা সচেতন। আমি বিকালের পর একদম কাজ নিয়ে বসিনি। ওই সময়টা আশপাশ থেকে ঘুরে আসি, তারপর সন্ধ্যের পর একটু বই পড়তে পড়তে তাড়াতাড়ি ঘুমোতে চলে যাই। চাপের কোনো প্রশ্নই থাকতে পারে না। অনেক সময় এমনটা হয়, আমরা এমনভাবে থাকি যে আমরা কিছুই বুঝতে পারি না কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন। তুই একটা কাজ কর, তুই কোথাও থেকে ঘুরে আয়। যদি আমায় বলিস তাহলে তোকে আমি একটা জায়গায় নিয়ে যেতে পারি। কোথায়? দেখ, আমার অফিসে বেশ কয়েকটা ছুটি পাওনা আছে, আমিও দিন সাতেকে ছুটি জোগাড় করে নিচ্ছি। তোর তো সব ঝামেলা নেই, নিজের কাজটা একটু গুছিয়ে নে। তাহলে পরের সপ্তাহে আমরা শক্তিগড় থেকে ঘুরে আসি। শক্তিগড়ে আমার মামার বাড়ি আছে। এখন ওখানে বেশি কেউ থাকে না, মামার পরিবারের সকলেই কলকাতায় চলে এসেছে। বাড়িটা ফাঁকা পড়ে আছে শুনেছি, দু একজন আছে। বেশ বড় বাড়ি, ওখানে গিয়ে বেশ ভালো লাগবে। মুকুন্দ বুঝতে পারছিল যে গোটা ব্যাপারটাকে অতীন্দ্র তার মনের ভুল কিংবা চোখের ভুল ভেবে উড়িয়ে দিতে চাইছে, কিন্তু যে ব্যাপারটা সে নিজের চোখে দেখেছে সেটা তার নিজেরও পুরোপুরি বিশ্বাস হয়নি। তাই সে বলল, আমি জানি আমি ভুল দেখিনি, তবে তুই যখন বলছিস তাহলে চল শক্তিগড় থেকে একটু ঘুরে আসি। বাড়িটা কিন্তু সত্যিই বেশ বড়, কিন্তু বাড়িটা মনে হয় দেখাশোনা হয় না, তাই না? উপরের দিকটা বেশ ভেঙে পড়েছে দেখছি। আজ থেকে প্রায় বছর 30 আগে এখানে লোকজন বেশি ছিল, তখন সমস্ত কিছু হতো। তারপর আস্তে আস্তে সবাই চলে যায়। বুঝতেই পারছিস, এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণ করা তো আর মুখের কথা নয়। এখন সবাই ছোট ছোট ঘরে থাকতেই ভালোবাসে। কম লোকজন, কম জায়গা, কম ঝামেলা। বাড়িটা সত্যিই বেশ বড়, দোতলা বাড়ি। একতলা এবং দোতলায় অনেকগুলো ঘর রয়েছে, তবে সবই পুরনো ধাঁচের। বড় বড় মস্ত কড়িবর্গা দেখা যায়। আর তাছাড়া ঘরগুলোর সিলিং বেশ উঁচুতে, মাথা উঁচু করে সেদিকে তাকিয়ে দেখতে হয়। দোতলার ব্যালকনির কাছে দাঁড়িয়ে অতীন্দ্র আর মুকুন্দ কথা বলছিল। হরিদাসের ডাকে ওদের সম্বিত ফেরে। দাদা বাবু, তোমরা চলে এসো, রান্না হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া করে নাও দেখিনি। হরিদাস কাকা, তুমি এখানে একা থাকো? তোমার ভয় করে না? ভয়? কিসের ভয়? এখানে তো মানুষ নেই, তাহলে আর ভয় পাবো কাকে? মানুষের কথা কিন্তু মুকুন্দ বলছে না। মুকুন্দ বলতে চাইছে অন্য কিছু। যারা মানুষ নয়, যাদের এই বড় বড় চোখ, লম্বা লম্বা হাত কিংবা অনেক বড় বড় দাঁত থাকে, তাদের কথা বলছে। কথাটা বলে অতীন্দ্র হেসে উঠল। মুকুন্দ কিন্তু হাসল না। তার মনে হতে লাগলো পুরনো এই পরিত্যক্ত বাড়িতে না জানি কি লুকিয়ে আছে কোথায়। হরিদাস বৃদ্ধ মানুষ, এই সমস্ত কিছু সে এত সহজে বুঝতে পারবে না। দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে দোতলায় পাশাপাশি দুটো ঘরে ঘুমোতে গিয়েছিল মুকুন্দ আর অতীন্দ্র। ঘুমটা বেশ ভালোই হয়েছিল মুকুন্দর। হঠাৎ কারো একটা ডাকে ঘুমটা ভেঙে যায় তার। তার মনে হলো যে
একটা মেয়ে যেন তাকে ডাকছে, অনেকটা দূর থেকে ডাকছে, কিন্তু কিন্তু তাকেই ডাকছে। মুকুন্দ, মুকুন্দ। মুকুন্দ ঘুমের মধ্যে যেন মেয়েটার ডাকে সাড়া দেয়। কে কে ডাকছে আমায়? কে? মুকুন্দ, তুমি আমায় রেখে চলে এলে, কিন্তু কিন্তু দেখো, আমি যে তোমার সঙ্গে এখানে এসেছি। কিন্তু আমি তো তোমায় চিনি না, আমি তো কখনো দেখিনি তোমায়, আর তোমাকে তো দেখতেও পাচ্ছি না। তাহলে মেয়েটা কেমন অদ্ভুতভাবে হেসে উঠছে, তার হাসিটা যেন চারপাশে ছড়িয়ে পড়ছে। মুকুন্দ ঘুমের মধ্যে অস্বস্তি বোধ করে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। মেয়েটার হাসিটা ক্রমশ এবার যেন কান্নায় পরিণত হচ্ছে। অদ্ভুত একটা স্বরে কাঁদতে কাঁদতে মেয়েটা অভিমানী গলায় বলে ওঠে, আমায় তুমি চিনতে পারছো না, আমায় তুমি চিনতে পারছো না মুকুন্দ, আমায় তুমি চিনতে পারছো না, কিন্তু কিন্তু আমার যে তোমাকে দরকার, আমার যে তোমাকে দরকার মুকুন্দ। না 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 না, আমি তোমায় চিনতে পারছি না, চিনতে পারছি না আমি তোমায়। কথাটা বিড়বিড় করে ঘুমের ঘোরে বলে উঠল মুকুন্দ। অতীন্দ্র সেটা লক্ষ্য করে বলল, কি হলো রে? ঘুমের মধ্যে কার সাথে কথা বলছিস? অতীন্দ্রর ডাকে ঘুম ভাঙে মুকুন্দর। ধরফর করে উঠে বসল সে। চোখ খুলে দেখল অতীন্দ্র ঘরের এক পাশে দাঁড়িয়ে রয়েছে। তুই কখন এলি এই ঘরে? হ্যাঁ, তুই ঘুমের মধ্যে কার সাথে কথা বলছিলি? কি হয়েছে বলতো তোর? একটা মেয়ে ঘুমের মধ্যে আমায় ডাকছিল, কিন্তু মেয়েটাকে আমি চিনি না, কখনো কোথাও দেখিনি। তবে মেয়েটা বলল তার আমাকে খুব দরকার। তুই এখনও ওইসব নিয়ে ভাবছিস? ওর জন্যই এমন একটা স্বপ্ন দেখেছিস। চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। এখন উঠে পড়, আর একটু ঘুরে আসি বাইরে থেকে, চল। সন্ধ্যের আগে বাড়িতে চলে এলো ওরা। যেখানে ওরা গিয়েছিল সেই জায়গাটা একটু গ্রাম্য এলাকা। এখনো ধানের জমি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে। গ্রামের শেষের দিকে একটা ছোট মজা নদীও রয়েছে। অবশ্য সেটা এখন শুকনো, জল নেই, কিন্তু এক সময় ওই নদীতে প্রচুর জল থাকত। তবে বর্ষার সময় নাকি এই নদীর জল অনেক বেড়ে যায়। সন্ধ্যের অন্ধকার নামতেই চারপাশটা যেন আরো বেশি অন্ধকার হয়ে গেল। এবার মুকুন্দ বুঝতে পারল যে কেন এখানে কেউ থাকতে চায় না। এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, যদিও ফ্যান লাইট সবই আছে, কিন্তু ইলেকট্রিসিটি এখন আর নেই। জনমানবহীন বলেই বোধহয় সেসবের আর দরকার পড়ে না। সন্ধ্যের সময় একটা হ্যারিকেন জ্বালিয়ে হরিদাস ওদের ঘরে দিয়ে গেল। একটু আগে এসে চা দিয়ে গিয়েছিল হরিদাস। চা খাওয়ার পর মুকুন্দর শরীরটা বেশ ভালোই লাগছিল। সমস্ত ব্যাপারগুলো যেন তার মাথা থেকে একটু একটু করে নেমে আসছিল। অল্প আলোয় ব্যালকনির কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল সে, কিন্তু মনের মধ্যে সেই ব্যাপারটা আবার ফিরে এলো। হ্যারিকেনের আলোয় অতীন্দ্র একটা বই খুলে বসেছিল। ব্যালকনির কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে চারপাশটাকে যেন আরো বেশি অন্ধকার বলে মনে হলো মুকুন্দর। আকাশের চাঁদটা যেন অন্ধকার চারপাশটা দেখানোর জন্যই নিজের আলো ছড়িয়ে দিচ্ছে। ব্যালকনি থেকে ঘরের দিকে ফিরতে যাবে ঠিক তখনই সে দেখতে পেল ব্যালকনির অপর প্রান্তে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ। ওটা কে? হরিদাস কাকা তো বলেছিল রাতে রান্না করার জন্য সে রান্নাঘরে থাকবে, আর অতীন্দ্র তো ঘরের ভেতরে বই পড়ছে। তাহলে ওটা কে ওখানে? হ্যাঁ, ব্যালকনির অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি হাঁটতে হাঁটতে ব্যালকনির একটা পাশ ঘেঁষে সামনের দিকে এগিয়ে গেল। মুকুন্দ তার পিছু পিছু এগিয়ে গেল সামনের দিকে। জোর গলায় বলতে লাগলো,
কে ওখানে? কে ওটা? ওখানে কে? আরও খানিকটা এগিয়ে গেল ছায়ামূর্তিটি। বাড়ির এই দিকে সিঁড়ি রয়েছে ও তারপরে পাশাপাশি কয়েকটা ঘর, যদিও সেদিকে যাওয়া হয়নি মুকুন্দর। এই দিককার ঘরগুলো তালা বন্ধ, তাছাড়া নোংরাও জমে রয়েছে। এত বড় বাড়ি পরিষ্কার করা হরিদাসের একার পক্ষে সম্ভব নয় কখনোই। নিজের একটা ঘর পরিষ্কার করে সেখানেই থাকে সে, আরেকটায় রান্না বান্না হয়। ওরা এসেছে বলে উপরের দুটো ঘর পরিষ্কার করে দিয়েছে হরিদাস। সেই অপরিষ্কার বারান্দার দিকেই চলে যাচ্ছে ছায়ামূর্তিটি। মুকুন্দ কাঁপা কাঁপা গলায় বলল, ওইদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওইদিকে তো কিছু নেই। ওইদিকে যেও না, ওইদিকে ধুলোবালি ভরা। তো তুমি কে? এখানে কোত্থেকে এলে? সঙ্গে সঙ্গে একটা হাসির শব্দ শুনতে পায় মুকুন্দ। এই হাসির শব্দটা তার বড্ড চেনা। এই হাসির শব্দ সে আগেও শুনেছে। এটা এটা সেই মেয়েটার হাসির শব্দ। মুকুন্দর দুটো পা যেন পাথরের মতো ভারী হয়ে আসে, কিন্তু কোনো একটা অদ্ভুত আকর্ষণে সে এগোতে থাকে সামনের দিকে। আরও খানিকটা সামনের দিকে এগিয়ে যায় মুকুন্দ। মনের মধ্যে একটা অদ্ভুত ভাব এসে উদয় হয়েছে তার। তাহলে সেদিন রাতে নিজের বাড়িতে সে যাকে দেখতে পেয়েছিল, সে কি তার পিছু পিছু শক্তিগড়ের এই বাড়িটাতে এসে পৌঁছেছে? হরিদাস তো এখানে এতদিন রয়েছে, সে তো কিছু দেখেনি কখনো। আর ওরা আসার পর থেকেই। সত্যি করে বলো তো তুমি কে? হ্যাঁ, কেন বারবার দেখা দিচ্ছ আমায়? কি চাও আমার কাছ থেকে? আবার সেই হাসির শব্দটা শুনতে পেল মুকুন্দ। তারপরে ছায়ামূর্তিটি একটা বন্ধ দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ছায়ামূর্তিটা এবার মুকুন্দর দিকে ঘুরল আস্তে আস্তে। চাঁদের আলোটা ব্যালকনির যে দিকটায় এসে পড়েছে, ছায়ামূর্তিটা ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে। চাঁদের অল্প আলো এসে পড়েছে তার গায়ের ওপর। মুকুন্দ প্রথমে বুঝতে পারল না সেই কালো কুচকুচে ভাবটা তার গায়ের রং নাকি গায়ের পোশাকের। তাকে ভালো করে দেখার চেষ্টা করল মুকুন্দ। মেয়েটা এবার বলে উঠল, আমার যে তোমাকে চাই মুকুন্দ, আমার যে তোমাকেই চাই। মুকুন্দের মনে হলো কেউ যেন একসাথে অনেকগুলো আলো জ্বেলে দিল তার চোখের সামনে। কিন্তু কেন? আমার সঙ্গে তো তোমার কোনো সম্পর্ক নেই, তোমায় আমি চিনি না। তাহলে? আমি তো তোমায় চিনি মুকুন্দ, তুমি যে আমার। তুমি যে আমার। আবার সেই হাড় হিম করা হাসির শব্দ, আর তারপরেই সেই বন্ধ দরজাটার দিকে এগিয়ে গেল মেয়েটা। মুকুন্দের দুটো পা তার অনিচ্ছাতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়। মেয়েটা বন্ধ দরজার দিকে দু পা এগিয়ে গিয়ে হঠাৎ করে ঘুরল ব্যালকনির দিকে। ব্যালকনিটা খুব বেশি উঁচু নয়, বুক সমান হবে। মেয়েটা ব্যালকনির রেলিংয়ের ওপর দুটো হাত রেখে হঠাৎ করে এক ঝাঁপে ব্যালকনির উপরে উঠে বসল। মুকুন্দ ভয়ে চিৎকার করে বলল, কি করছো তুমি? তুমি পড়ে যাবে, ওদিকটা যে ভাঙা। ওখানে এভাবে উঠো না, পড়ে যাবে, পড়ে যাবে। কিন্তু কথাটা বলতে মুকুন্দর অনেকটা দেরি হয়ে গিয়েছিল। মেয়েটা ব্যালকনির রেলিংয়ের উপর উঠে বসে ব্যালকনির থামের গায়ে হেলান দিতে যাবে, তার আগেই ব্যালকনির সেদিকটা ভেঙে হুড়মুড় করে সে নিচের দিকে পড়ে গেল। একটা তীব্র চিৎকারে মুকুন্দর কানে তালা লেগে গেল যেন। মুকুন্দ দু হাতে নিজের কান ঢেকে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, কে আছো? মেয়েটা যে পড়ে যাচ্ছে, মেয়েটা পড়ে গেল, চা বাঁচাও। মুকুন্দ কাঁধের ওপর একটা হাতের স্পর্শ অনুভব হতেই সঙ্গে সঙ্গে উঠে পিছনের দিকে ঘুরে দেখল যে অতীন্দ্র এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা হ্যারিকেন। উদ্বিগ্ন মুখে অতীন্দ্র বলল, কি হয়েছে? ওভাবে চিৎকার করলি কেন? ওই মেয়েটা,
ওই মেয়েটা ব্যালকনির উপরে উঠে বসেছিল, আর আর তারপর তারপর ব্যালকনিটা ভেঙে নিচের দিকে। কি সব পাগলের মতো বলছিস? এখানে মেয়ে আসবে কোত্থেকে? আর ব্যালকনিটা ভেঙে গেছে কোথায়? সামনের দিকে তাকিয়ে দেখ ভালো করে। উফ, আমি তো বলছি আমার চোখের সামনে মেয়েটা ওই ব্যালকনি থেকে। ব্যালকনির দিকে তাকাতেই মুকুন্দর বুকের ভেতরটা হিম হয়ে গেল। ভেঙে যাওয়া তো দূরের ব্যাপার, চাঁদের আলোটা ব্যালকনির উপরের দিকটায় ভালোভাবেই পড়েছে, কিন্তু কোথাও সামান্য ফাটলের চিহ্ন মাত্র নেই। একদম শেষের দিকে লম্বালম্বি একটা ফাটল ধরেছে। সেটা মুকুন্দ আগেই লক্ষ্য করেছিল, নতুন করে আর কিছুই হয়নি। সে এবার তাড়াতাড়ি ব্যালকনির দিকে এগিয়ে এসে নিচের দিকে ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করল। নিচের দিকেই তো মেয়েটা একটু আগে পড়ে গিয়েছিল। আর নিচের দিকে তাকাতেই ধাক্কাটা খেল মুকুন্দ। ঠিক যেখানে ব্যালকনিটা ভেঙে মেয়েটার পড়ে যাওয়ার কথা, ঠিক সেইখানেই চাঁদের আলো এসে পড়েছে। কি যেন একটা কালো রঙের অবয়ব দেখে মুকুন্দ বলে ওঠে, ওই দেখ, ওই দেখ, ওই মেয়েটা পড়ে আছে। তুই তুই বলেছিলিস না কোন মেয়ে? হ্যাঁ হ্যাঁ, ওই দেখ, ওই দেখ পড়ে আছে। তাহলে ব্যালকনিটা ভাঙিনি, কিন্তু কিন্তু মেয়েটা পড়ে আছে। কে পড়ে গেছে মুকুন্দ? কে পড়ে গেছে? গলাটা শুনে মুকুন্দ আবার একটা ধাক্কা খায়, ছিটকে সরে আসে ব্যালকনির দিক থেকে। সামনের দিকে তাকিয়ে দেখে একটু আগে যেখানে অতীন্দ্র দাঁড়িয়েছিল, ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে ওই মেয়েটা, যাকে সে একটু আগে ব্যালকনি দিয়ে নিচের দিকে মাটিতে পড়ে থাকতে দেখেছে। ঠিক সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে তার চোখের সামনে। মুকুন্দর মাথার ভেতরটা সবকিছু যেন এলোমেলো হয়ে আসছে। একটা প্রবল চিৎকার তার পেটের ভেতর থেকে আস্তে আস্তে দলা পাকিয়ে উঠে আসছে গলার কাছে, কিন্তু গলার কাছে কিসে একটা বাধা পেয়ে আর বাইরে বের হতে পারছে না চিৎকারটা। মুকুন্দ কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 তুমি? কেন তুমি আমাকে এইভাবে বারবার ভয় দেখাচ্ছ? আমি যে তোমায় নিয়ে যেতে চাই মুকুন্দ, আমি যে তোমায় নিয়ে যেতে চাই। আজ থেকে 4 দিন পরে আমি আবার আসবো তোমায় নিয়ে যেতে। তোমায় নিয়ে যেতে। আবার সেই হাসির শব্দে চারপাশটা ভরে ওঠে। মুকুন্দ 2 হাতে নিজের চোখ আর কান ঢাকার প্রচণ্ড চেষ্টা করে। ব্যালকনির মেঝের ওপর ধপ করে বসে দেওয়ালে হেলান দিয়ে কোনো রকমে নিজেকে গুটিয়ে নিয়ে বলে, চলে যাও, চলে যাও, চলে যাও তুমি। আমি আমি তোমায় দেখতে চাই না, আমি দেখতে চাই না, আমি তোমায় দেখতে চাই না। চলে যাও, চলে যাও তুমি। বেশ কিছুক্ষণ পরে হরিদাস আর অতীন্দ্রর গলার স্বরে মুকুন্দের সম্বিত ফেরে। ব্যালকনির এক পাশে দেওয়ালের কাছে হেলান দিয়ে সে বসে রয়েছে। ব্যালকনির অপর প্রান্ত থেকে হরিদাস আর অতীন্দ্র তার নাম ধরে ডাকছে। উঠে দাঁড়ায় মুকুন্দ। ব্যালকনিতে হেলান দিয়ে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে দেখে সে, না, কোথাও কিচ্ছু নেই। অল্প চাঁদের আলোয় চারপাশটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আকাশের দিকে তাকায় মুকুন্দ। চাঁদটা যেন কুমড়োর ফালির মতো হয়ে এসেছে প্রায়। কিছুদিন পরেই বোধহয় অমাবস্যা। হাঁটতে হাঁটতে ব্যালকনি ধরে সামনের দিকে এগিয়ে যায় সে। তাকে দেখতে পেয়ে হরিদাস বলে ওঠে, দাদাবাবু, কোথায় গিয়েছিলে? আমি তো ভাবছি আধারে কোথাও পথ হারিয়েছ বোধহয়। প্রবল উত্তেজনায় ক্লান্ত হয়ে পড়েছিল মুকুন্দ। সে বলল, পথ হারাবো কেন? এখানে সব পথই আমার চেনা। চেনা পথেই লোক বেশি করে হারিয়ে যায়, বুঝলে দাদাবাবু। অচেনা জায়গায় লোক সবকিছু বুঝে শুনে চলে, তাই হারায় কম। আর এই বাড়িতেই তো। হরিদাস কাকা, এখন ওসব কথা থাক না, চলো, রান্না হয়ে গেছে তো, খেতে দেবে, চলো। হরিদাস খাওয়ার ব্যবস্থা করার জন্য আগে আগে নেমে পড়ে। নিচের দিকে নামতে নামতে মুকুন্দ বলল, কি ব্যাপার বলতো? হরিদাস কাকা কিছু বলতে যাচ্ছিল, তুই থামিয়ে দিলি কেন? থাক ওসব কথা, ওসব কথা না শোনাই ভালো।
তুই এমনিতেই ভয় পেয়ে আছিস, তার উপর ওসব শুনলে বুঝতে পারছিস? এমনিতেই তোর মুখ চোখ কেমন লাগছে। এই, কিছু হয়েছে? মুকুন্দ একবার ভাবল যে একটু আগে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ব্যাপার অতীন্দ্রকে খুলে বলবে কিনা। তারপর মনে করল যে এসব কথা অতীন্দ্রকে বলে কোনো লাভ নেই। সে কিছুই বিশ্বাস তো করবেই না, বরং ঠাট্টা করবে তার সঙ্গে। তাই সামান্য হেসে বলল, না না, তেমন কিছু না। অন্ধকার ব্যালকনি ধরে হাঁটতে হাঁটতে শেষের দিকে গিয়ে একটু দাঁড়িয়ে গেছিলাম। ওই দিকটা কি বিশেষ কিছু আছে? হ্যাঁ, সেসব কথা তোকে আমি বলতে চাই না, কিন্তু বলতে হবে। এ বাড়িতে তোকে আমি নিজের দায়িত্বে যখন এনেছি, তখন সব কিছুই তোকে জানিয়ে রাখা উচিত। এই বলে কিছুক্ষণ চুপ করল অতীন্দ্র। তারপর বলল, এই বাড়ি থেকে এর আগে কয়েকজন হারিয়ে গেছে, তাই অন্ধকারে কখনো কোথাও যাস না, বিশেষ করে দোতলার সিঁড়ির ওপাশের দিকটায়। অতীন্দ্রর এই কথায় মুকুন্দ অবাক হয়ে বলে উঠল, হ্যাঁ, হারিয়ে গেছে মানেটা কি? বাড়ির ভেতর থেকে কেউ হারিয়ে যায় কি করে? ততক্ষণে ওরা হাঁটতে হাঁটতে নিচে রান্নাঘরে এসে পড়েছে। দুটো থালায় হরিদাস কাকা খাবার বেড়ে দিয়েছে। মুকুন্দের কথা শুনে হরিদাস বলল, দাদাবাবু তোমাকে এসব কথা বলতে বারণ করেছিলেন, তাই বলেননি। এই বাড়িতে এর আগে অনেকেই হারিয়ে গেছে, তাই তোমায় খুঁজে না পেয়ে আমার বেশ ভয় হচ্ছিল। আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা কি? বাড়ি থেকে কি করে কেউ হারিয়ে যায়? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নে, রাতে সব বলবো তোকে। খাওয়া দাওয়া সেরে অতীন্দ্র আর মুকুন্দ উপরে উঠে আসে। হরিদাস কাকাও ওদের সঙ্গে আসেন। দোতলার একটা ঘরে ওরা তিনজনে মিলে বসে। মাঝখানে হ্যারিকেন। মুকুন্দ উদ্বিগ্ন হয়ে থাকে অদ্ভুত কিছু একটা শোনার জন্য। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে অতীন্দ্র বলে ওঠে, কাকা, তুমি বলো, তুমি তো সবই জানো। সে অনেক বছর আগের কথা, আমার তখন বয়স কম। এই বাড়িতে কাজ করতে এসেছিলাম, তখন মনে হয় ওই বছর 10 হয়েছে। এ বাড়িতে তখন থেকেই অনেকে থাকতো, অবশ্য অনেকে এখন বাইরে চলে গেছে। তো এখানে আমি একাই বাড়ি পাহারা দিয়ে চলেছি। আমি যখন মরে যাব তখন কেউই থাকবে না এই বাড়িটা দেখাশোনা করার জন্য। যাক 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 সেসব কথা যাক। এই বলে একটা দীর্ঘশ্বাস ছাড়েন হরিদাস। প্রথমবার একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেল। তখন এই বাড়িতে কি একটা কারণে অনেক অনেক লোকজন এসেছিল। একটা গোটা পরিবার তারপরেও থেকে গিয়েছিল কয়েকদিন। ব্যালকনির সিঁড়ির পাশের দিকের ঘরে ওরা থাকতো। একদিন রাতের বেলা মেয়েটা ঘর থেকে বাইরে বেরিয়েছিল। তখন ওর মা বাবা দুজনই ঘুমোচ্ছে, কিন্তু মেয়েটা আর ফিরল না। অনেক রাত হয়ে গেলে তাদের মধ্যে একজনের ঘুম ভেঙে গিয়েছিল। মেয়েটাকে দেখতে না পেয়ে ওরা বাইরে বেরিয়ে এসে খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে আর কোথাও পাওয়া যায় না। ততক্ষণে বাড়ির সকলে ব্যাপারটা জেনে গেছে। সকলে উঠে পড়ে মেয়েটাকে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু না, কোথাও তাকে পাওয়া যায় না। না, তারপর দিন সারাদিন খোঁজার পরেও তাকে না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। আচ্ছা, পুলিশ এসেও কিছু করতে পারেনি? পুলিশ এসেছিল বাড়ির লোকেদের জেরা করতে ও বাকিদের সঙ্গে একটু কথাবার্তা বলতে। তারপরে পুলিশ মনে করে যে কেউ মেয়েটাকে চুরি করে নিয়ে গেছে, কিন্তু মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই শুরু। তারপর থেকে এ বাড়িতে অনেকেই হঠাৎ করে হারিয়ে গেছে। এই বাড়িতে একটু সাবধানে থাক, বিশেষ করে অন্ধকারে নামার পর তোর এদিক ওদিক হঠাৎ করে চলে যাওয়ার অভ্যেস, তার উপর একটা মেয়েকে নাকি আবার তুই দেখতে পাচ্ছিস। আমিও একবার কিছু একটা এখানে দেখেছিলাম, এই প্রায় 5 বছর আগের কথা। তখনও আমি এখানে একাই থাকি। একদিন রাতের বেলা সামান্য কিছু খেয়ে ঘরের মধ্যে বসে রয়েছি, এমন সময় মনে হলো দোতলার ব্যালকনির কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমার সাহস একটু বেশি, মনে করলাম চোর ঢুকেছে, তাই আলো হাতে নিয়ে তাড়াতাড়ি সেদিকে দোতলার ব্যালকনির কাছে উঠে এসেছি। ঠিক এমন সময় দেখি, না, একজন নয়, 2-3 জন যেন ওই ব্যালকনির দিকে দাঁড়িয়ে আছে। এই আজ তুমি যেখানে দাঁড়িয়েছিলে, হ্যাঁ সেখানেই। হ্যাঁ। হরিদাসের গলায় কি যেন একটা ছিল। তার কথা শুনে মুকুন্দ বলে উঠল, তারপর?
তারপরে হারিকেনের আলো নিয়ে তাদের দিকে এগিয়ে গেলাম। তখন তাদের থেকে দূরত্ব মাত্র 2-3 হাত দূরে। এমন সময় মূর্তি দুটো যেন উধাও হয়ে গেল, একদম একদম ভ্যানিশ। আর তারপরে কারা যেন হাসতে লাগলো। আমি তখনও ভয় পাইনি, চিৎকার করে বললাম, এই চলে যা বলছি, চলে যা এখান থেকে, আমায় ভয় দেখাতে পারবি না। প্রথমে একটা বাচ্চা মেয়ের গলায় কেউ যেন আমায় বলল, তোমাকেও নিয়ে যাব, আমরা তোমাকেও নিয়ে যাব, আমরা যেখানে হারিয়ে গেছি সেখানে তোমাকেও নিয়ে যাব। মুকুন্দ এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার সে বলল, এই বাড়ি থেকে যারা হারিয়ে গেছে তারা সবাই মারা গেছে? ওই বাচ্চা মেয়েটাও? আচ্ছা, যার হারিয়ে যাবার কথা বলছো সেই মেয়েটার কথা বলছিলে তো? আসলে এই বাড়ি থেকে আমাদের সবার চলে যাওয়ার পেছনে ওই একটাই কারণ রয়েছে। এভাবে বাড়ি থেকে হঠাৎ করে লোকজন হারিয়ে যাওয়ায় কেউ বাড়িতে আর থাকতে পারে না। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে আমাদের পরিবারের কেউ কিন্তু হারিয়ে যায়নি। ব্যাপারটা বড়ই অদ্ভুত, জানো তো। শেষবার বছর 5 আগে হরিদাস কাকা কিছু একটা দেখতে পেয়েছিল, তারপর আর কিছু দেখা যায়নি। না, ওরা বুঝতে পেরেছে আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই, তাই বোধহয় আর আসে না। অনেক রাত পর্যন্ত হরিদাস, মুকুন্দ আর অতীন্দ্র এই বাড়ির ব্যাপারে অনেক গল্প করল। তারপর যে যার নিজের ঘরে চলে গেল। মুকুন্দ বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি সেই মেয়েটাকে, এই বাড়ি থেকে না হয় অনেকেই হারিয়ে গেছে, কিন্তু আমি তো তাকে আমার বাড়িতেও দেখতে পেয়েছিলাম। তাহলে মুকুন্দের মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে। সে ভেবেছিল যে এখানে এসে কয়েকদিন কাটালে হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। উল্টে আরও অনেক কিছু মুকুন্দের মাথার মধ্যে জমা হতে লাগলো। সে চোখ বন্ধ করে রইল, কিন্তু ঘুম তার এলো না। বারবার মনে পড়ছিল ব্যালকনি ভেঙে ওই মেয়েটার নিচে পড়ে যাওয়ার কথা। এভাবে কতক্ষণ কেটে গিয়েছিল মনে নেই ওর। ঘরের ভেতর হ্যারিকেনটা সামান্য কমিয়ে দিয়ে গিয়েছিল হরিদাস। কিছুক্ষণ পর মেয়েটার হাসির শব্দ শুনতে পায় মুকুন্দ। তার মন যেন আগে থেকেই তৈরি ছিল। সঙ্গে সঙ্গে বিছানার উপর বসে পড়ল সে। তারপর চিৎকার করে বলে উঠল, কেন বারবার তুমি আমার কাছে আসছো? কেন কেন কে তুমি? কি চাও আমার কাছ থেকে? মুকুন্দ যথেষ্ট চিৎকার করেই কথাগুলো বলেছিল, কিন্তু চিৎকার করে বলা কথাগুলো আস্তে শুনতে লাগলো। মনে হলো কেউ যেন চায় না যে তার চিৎকার অতীন্দ্র কিংবা হরিদাস শুনতে পাক। ঠিক তখনই ঘরের দরজা জানলাগুলো অদ্ভুতভাবে খুলতে আর বন্ধ হতে লাগলো। একটা প্রবল হাওয়া কোথা থেকে যেন এসে ঘরের ভেতরে ঢুকলো। আর তাতেই মুকুন্দ দেখতে পেল যে ঘরের একপাশে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুকুন্দ তাকে ভালোভাবে দেখতে না পেলেও বুঝতে পেরেছিল যে এই সেই মেয়েটা যাকে সে ব্যালকনি থেকে নিচে পড়তে দেখেছে, যাকে সে নিজের বাড়িতে গাছের তলায় দেখতে পেয়েছিল। কিন্তু এই মেয়েটা কে? আজ মুকুন্দ ভয় না পেয়ে বলল, কে তুমি? কি চাও আমার কাছ থেকে বলো। মুকুন্দের কথা শুনে মেয়েটা হাসল। তার হাসি কিন্তু আগের মতো নয়, তাতে একটা তাচ্ছিল্যের ভাব ছিল। মেয়েটা বলল, সময় হয়ে এসেছে, আর বেশি দিন নেই। তুমিও আমার কাছে আসবে মুকুন্দ, তুমিও আমার কাছে আসবে। তুমি তাহলে এই বাড়ি থেকে সবাইকে নিয়ে গেছো? সবাই হারিয়ে যাওয়ার পিছনে তুমি আছো তাহলে? আমি তো সব কিছুতেই আছি। তুমি এখনো আমায় চিনতে পারছো না। মনে করে দেখো, তুমি তো আমায়
তোমার নিজের ঘরে নিয়ে গিয়েছিলে। মুকুন্দ এই কথার কোনো অর্থই বুঝতে পারল না। এই মেয়েটাকে তো সে চেনে না, তাহলে তাকে সে ঘরে নিয়ে যাবে কি করে? তোমাকে আমি চিনি না, তোমাকে দেখিও নি কখনো, তাহলে কেন আমি ঘরে নিয়ে যাব? আর কি করেই বা নিয়ে যাব? মেয়েটা আবার হেসে উঠল। দাঁড়িয়ে থাকা অবস্থায় মেয়েটা আস্তে আস্তে মেঝের উপরে বসে পড়ল। মুকুন্দ বুঝতে পারল যে সেই হাসিটা একটা অদ্ভুত কান্নায় পরিণত হচ্ছে আস্তে আস্তে। গোটা ঘরে যেন সেই কান্নার শব্দ ঘুরে ফিরে বেড়াতে লাগলো। বৃষ্টির পর যেমন পরিবেশ শান্ত হয়ে যায়, ঠিক তেমনি শব্দটা ঘরের ভেতর আস্তে আস্তে ঠান্ডা ভাব ছড়িয়ে দিতে লাগলো। মুকুন্দের মাথার ভেতরটা দপদপ করতে লাগলো। দু হাতে নিজের মাথার চুল টেনে ধরে চিৎকার করে সে বলল, চুপ করো, চুপ করো, চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না, চুপ করো, চুপ করো। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে মুকুন্দ। মুকুন্দ, আমার কাছে এসো, আমার কাছে এসো মুকুন্দ, মুকুন্দ। মুকুন্দ দুই হাত দিয়ে কান ঢাকল। নিজেকে বিছানার সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো সে। তার গোটা শরীরটা যেন থরথর করে কাঁপছে। কপালের কাছে শিরা ফুলে উঠেছে তার। গোটা মুখটা লাল টকটকে হয়ে এসেছে। গায়ের চাদরটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল সে। কতক্ষণ ওভাবে বিছানার উপরে মুখ গুজে কাটিয়েছে তার মনে নেই। এক সময় মনে হলো যে ঘরের ভেতরের সেই অদ্ভুত ভাবটা কখন যেন কেটে গেছে। মুকুন্দ আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠল। ঘরের দরজা জানলা সবকিছু আগের মতোই বন্ধ। হ্যারিকেনটা কখন যেন নিভে গিয়েছে। না, ঘরের মধ্যে কেউ কোথাও নেই এখন। মুকুন্দ বিছানা থেকে নামল। তারপর হ্যারিকেনটার দিকে এগিয়ে গিয়ে হ্যারিকেনটা জ্বালিয়ে পিছন দিকে ঘুরে এগোতে যাবে, ঠিক তখনই বিছানার তলায় চোখ পড়তে তার হাত থেকে হ্যারিকেনটা মাটিতে পড়ে গিয়ে হ্যারিকেনের কাঁচটা ভেঙে চুরমার হয়ে গেল। দপদপ করে জ্বলতে থাকা আলোয় এক বিভৎস দৃশ্য দেখতে পেল সে। বিছানার তলায় ওটা কি? একটা কাটা মাথা। আর শুধু তাই নয়, কাটা মাথার সঙ্গে সঙ্গে একটা কাটা শরীরও রয়েছে। কেউ যেন এক কোপে মাথাটা কেটে গলা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেটা। এমন একটা শরীরে শুয়ে রয়েছে তার বিছানার ওপর, কিন্তু তার চেয়েও বিভৎস ব্যাপার হলো কাটা মাথার চোখ দুটো একভাবে তাকিয়ে রয়েছে মুকুন্দর দিকে। আর তার গলার পাশ থেকে বেরিয়ে আসা টাটকা রক্ত এসে তার মুখে ছিটকে পড়ছে। মুখের দুপাটি সাদা দাঁত বার করে সে অদ্ভুতভাবে হাসছে। এই দৃশ্য সহ্য করার মতো ক্ষমতা মুকুন্দর ছিল না। মুকুন্দ পিছু হাঁটতে হাঁটতে চেয়ারে পা বেঁধে পড়ে গেল। তার কোমরে বেশ চোট লাগলেও সে কিন্তু চিৎকার করতে পারল না। দুটো চোখ বন্ধ হয়ে আসার আগে সে দেখতে পেল বিছানার তলা থেকে সেই কাটা মাথাটা যেন একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। আমি ভেবেছিলাম এখানে তোর সমস্যা হচ্ছে যখন, তাহলে এখানে আর থাকবো না, কিন্তু তোর কোমরে যেভাবে লেগেছে তাতে অন্তত 2 দিন তো আমাদের এখানে থাকতেই হবে। হ্যাঁ দাদাবাবুরা, এই 2 দিন তোমরা এখানেই থেকে যাও। বাড়ি ফিরে মুকুন্দ দাদাবাবুকে সেই একা একাই থাকতে হবে। না জানি কি হয়। মুকুন্দের কোমরে সত্যিই চোট লেগেছে। বিছানা থেকে উঠতে গিয়ে ব্যথাটা ভালোই টের পাচ্ছিল সে। এই ব্যথা নিয়ে বাড়িতে ফিরে গিয়ে একা থাকার সাহসটা সে আর জোগাড় করতে পারল না। সেখানে আরও 2 দিন থাকার মনস্থির করল সে। সন্ধ্যের দিকে হরিদাস নিজেই মুকুন্দের ঘরে খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল মুকুন্দ। এই 2 দিনের মধ্যে তেমন কিছুই আর ঘটেনি। সন্ধ্যাবেলা ব্যালকানির কাছে গিয়ে সে দাঁড়িয়েছিল, কিন্তু সেরকম কিছুই দেখতে পায়নি।
শুধু তাই নয়, রাতের বেলা ঘুমের মধ্যেও কোনো হাসি কিংবা কান্নার শব্দ শুনতে পায়নি মুকুন্দ। সে ভেবেছিল যে সব কিছু বোধহয় ঠিক হয়ে গেছে, কিন্তু না, এর চেয়েও চরম এক ঘটনা অপেক্ষা করছে তার জন্য। তা বোঝার মতো ক্ষমতা তখনও হয়নি তার। অনেক রাত্রে ঘুমটা যখন ভাঙল, তখন সে অনুভব করল কোথাও যেন আগুন জ্বলছে। তার একটা গরম ভাব অনুভব করছে সে। হয়তো এই কারণেই ঘুমটা ভেঙেছে তার সঙ্গে সে শুনতে পেল আগুনের সাথে কেউ যেন একটানা একই স্বরে মন্ত্র পড়ে চলেছে কোথাও। মুকুন্দের মাথাটা কেমন যেন ভারী হয়ে আছে, দুটো চোখ বন্ধ হয়ে আসছিল তার। অনেক কষ্টে চোখ দুটো খুলে দেখতে পেল তার কাছ থেকে মাত্র খানিকটা দূরে কেউ যেন উল্টো হয়ে আগুনের সামনে বসে রয়েছে। কিসের যেন মন্ত্র পড়ছে লোকটা। মুকুন্দের মনে হলো লোকটা দেওয়ালে বসে আছে। কিছুক্ষণ পর বুঝতে পারল তার হাত দুটো বাঁধা, এমনকি তার পা দুটোও বাঁধা রয়েছে। হাত পা ছাড়াবার অনেক চেষ্টা করেও সে বিফল হলো। এবার গলা তুলে সে বলল, কে তোমরা? কে তোমরা? আমাকে আমাকে এইভাবে আটকে রেখেছো কেন? অতীন্দ্র কোথায়? আর হরিদাস কাকা কোথায়? হ্যাঁ? তার কথাটা বোধহয় সামনে বসে থাকা লোকটার কান অবধি পৌঁছল না। সে তখনও আগুনের মধ্যে কি যেন দিচ্ছে, আর মাঝে মাঝেই অদ্ভুতভাবে মন্ত্র পড়ে চলেছে। মুকুন্দ কোনো রকমে ওঠার চেষ্টা করল। মাথাটা ভীষণ ভারী হয়ে আছে তার। মাটির উপর সোজা হয়ে উঠে বসতেই চারপাশটা দেখে অবাক হয়ে গেল সে। এটা কোথায় আছে সে? আশেপাশে কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। কালো অন্ধকার ছাড়া আর কোথাও কিচ্ছু নেই। আগুনের আলোতে সামনে বসে থাকা লোকটাকে অস্পষ্টভাবে দেখা যায়, কিন্তু ওটাকে ভালো করে সেদিকে তাকাতেই মুকুন্দর বুকের ভেতর রক্ত যেন হেই ময়ে গেল। হরিদাস কাকা! ওটা হরিদাস কাকা ছাড়া অন্য কেউ হতে পারে না। তার পরনে একটা লাল রঙের কাপড়, তার মাথার লম্বা চুলগুলো এখন মাথার উপরে জটা করে রাখা, গায়ে রুদ্রাক্ষের মালা, খালি গায়ে যজ্ঞকুণ্ডের সামনে বসে অদ্ভুতভাবে সে মন্ত্র পড়ে চলেছে। আর ওই তো অতীন্দ্র, খালি গা, তার পরনেও লাল রঙের কাপড়, কপালে একটা মস্ত লাল রঙের লম্বা তিলক, আর তার পাশেই একটা ধারালো অস্ত্র চকচক করছে। অল্প আলোয় এই দৃশ্য দেখে আঁতকে উঠে মুকুন্দ বলল, ওসব কি করছিস তোরা? হ্যাঁ, কি করছিস? আমায় এইভাবে আটকে রেখেছিস কেন? হ্যাঁ, এসব কি করছিস তোরা? আরেকটু অপেক্ষা কর মুকুন্দ, আরেকটু অপেক্ষা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানেটা কি? আমায় বেঁধে রেখেছিস কেন? তোরা তান্ত্রিকদের মতো কাপড় পরেছিস কেন? অতীন্দ্র উঠে এলো মুকুন্দের দিকে, তারপর হেসে চাপা গলায় বলল, ভাগ্য মুকুন্দ, ভাগ্য, তুই এক জটার বলি হবি রে। ওই দেখ। অতীন্দ্রকে লক্ষ্য করে মুকুন্দ তাকালো সামনের দিকে। যেখানে বসে হরিদাস যজ্ঞ করছে তার উল্টো দিকে একটা মূর্তি রয়েছে। মূর্তিটা পাথরের না মাটির বোঝা গেল না ঠিক। বিভৎস ভয়ঙ্কর সেই মূর্তি। লম্বা পা দুটোকে হাত দিয়ে যেন ধরে রয়েছে। মাথার চুলগুলো তার পিছনের দিকে একদম মাটি পর্যন্ত নেমে এসেছে। এমন কালো কুচকুচে বিভৎস মূর্তি এর আগে কখনো দেখেনি সে। অতীন্দ্র আবার হেসে উঠে বলল, মুকুন্দ, সব ভুলে গেছিস তুই, তাই না? তোর বাড়িতে পেছনের দিকের ওই বকুল গাছের তলায় একটা মূর্তি পেয়েছিলি, মনে আছে? দেখ তো চিনতে পারিস কিনা। মুকুন্দ আবার তাকালো সামনের দিকে। তার মনে পড়ে গেল মাসখানেক আগের একটা কথা। ঠিক এমনই একটা ছোট্ট মূর্তি নিজের বাড়িতে বকুল গাছের তলায় কুড়িয়ে পেয়েছিল সে।
আর সেটা ভালো লাগায় নিজের ঘরে নিয়ে আসে সে। আসলে ভালো লাগা বলতে বড় অদ্ভুত লেগেছিল মূর্তিটা তার কাছে। সেটার ব্যাপারে একটু খোঁজ খবর করবে এবং এমনই একটা মূর্তি আঁকবে বলে নিয়ে এসেছিল মুকুন্দ, কিন্তু কোথায় রেখেছিল সেটা তার মনে নেই আর। অতীন্দ্র হাসতে হাসতে বলে চলল, বাড়ি থেকে যারা হারিয়ে গেছে তাদের কি হয়েছে জানিস? এই ঘরে ওই যে কোণের দিকে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে তাদের মাথা আর শরীরটা রাখা আছে। তাদেরকে এখানে বলি দিয়েছিলাম আমরা। মুকুন্দ চমকে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, হ্যাঁ বলি? তার মানে এখানে যারা হারিয়ে গেছে তাদের জন্য তুই দায়ী? হ্যাঁ, ভুল করছিস। আমার বয়স তখন কত আর হবে? আমি এসব কিছুই করিনি। এ সমস্ত কিছু শুরু করেছিল হরিদাস কাকা। তারপর আমি যখন তার কাছ থেকে সবটা জানতে পারি, তখন আমি এদিকে ছুটিতে প্রতি বছর আসি। প্রতি বছর নির্দিষ্ট একটা অমাবস্যার সময় একজন করে শিকার ধরে আনতে হয়। বাকি সমস্ত কাজটা হরিদাস কাকাই করে দেয়। ওই মূর্তিটাকে শুধু তার বাড়িতে পৌঁছে দিতে হয়, তারপর সমস্ত কাজ হরিদাস কাকা নিজের মন্ত্র বলেই করে দেয়। হরিদাস কাকার গম্ভীর গলা ভেসে আসে, অতীন্দ্র, ওকে নিয়ে এসো, বলির সময় উত্তীর্ণ। মুকুন্দ চিৎকার করে কিছু একটা বলতে গেল, কিন্তু তার আগেই একটা কাপড় দিয়ে তার মুখটা বেঁধে ফেলল অতীন্দ্র। মুকুন্দের চোখের কোল থেকে জল বেয়ে এলো। যাকে সে নিজের বন্ধু বলে ভেবেছে, যাকে এতদিন ধরে বিশ্বাস করে এসেছে, সে কিনা এত বড় বিশ্বাসঘাতকতা করল তার সঙ্গে। এবার অতীন্দ্র তাকে দু হাতে তুলে নিয়ে গেল মূর্তির কাছে। সেখানে একটা হাঁড়ি কাঠ বসানো হয়েছে। এখানেই মুকুন্দের মাথাটা রেখে হাঁড়ি কাঠ বন্ধ করল তারা। হরিদাস উঠে খাড়াতে সিঁদুর লাগিয়ে সেটা মাথার উপরে তুলে ধরল। তারপরে অপেক্ষা করতে লাগলো সঠিক মুহূর্তের জন্য। কিন্তু সেই সময়ের ব্যবধানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। মুকুন্দকে নিয়ে অতীন্দ্র ব্যস্ত ছিল। হরিদাস যজ্ঞের আগুনে মন্ত্র পড়ে কিছু অদ্ভুত দ্রব্য ছিটিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেই ঘরের এক কোণে থাকা একটা বড় গর্ত থেকে কালো কালো কারা যেন বেরিয়ে আসছিল একজন একজন করে। কিন্তু সেটা লক্ষ্য করেনি অতীন্দ্র আর হরিদাস দুজনেই। তবে মুকুন্দ দেখতে পেয়েছিল সেই মেয়েটাকে, যে মেয়েটা সেদিন তার ঘরের বিছানার তলায় গলা কাটা অবস্থায় শুয়েছিল। তার বৃহৎ চোখ, মুখের ভয়ঙ্কর দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে। শুধু মাথাটা আস্তে আস্তে এগিয়ে আসছে সামনের দিকে, আর তার পিছু পিছু মাথাহীন শরীরটা এগিয়ে আসছে। মুকুন্দ শুনতে পেল সেই মেয়েটা বলছে, মুকুন্দ, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। এতদিন ধরে আমরা আজকের দিনের জন্যই অপেক্ষা করছিলাম। কোনো ক্ষতি হতে দেব না। আশেপাশের ফিসফিস শব্দ কেউ যেন মুকুন্দকে কিছু একটা বলে দিল। মুকুন্দ এবার জোড়া পায়ে লাথি মারল অতীন্দ্রকে। অতীন্দ্র এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। হাঁড়ি কাঠে মুকুন্দের মাথাটা ঢুকিয়ে সে নিশ্চিন্ত ছিল। অতর্কিত আঘাতে সে হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। ততক্ষণে হরিদাস হাতের খাড়াটা মাথার উপরে তুলে ফেলেছে। হুমড়ি খেয়ে তার পায়ের কাছে গিয়ে পড়তেই খাড়াটা নেমে এলো সোজা অতীন্দ্রর একেবারে পিঠের ওপর। অতীন্দ্র চিৎকার করে উঠল। খাড়াটা বসে গেছে তার পিঠের ওপরে। ফিনকি দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। পেটের কাছ থেকে বেশ খানিকটা যেন পেছন দিক দিয়ে কেটে গেছে। হরিদাস ভয়ে চিৎকার করে বলে উঠল, এ কি সর্বনাশ করে ফেললি! এইবার যে দেবী তোর রক্ত পান করবে। তখনই ঘরের ভেতরে সেই হাসির শব্দটা শোনা গেল। হাঁড়ি কাঠে মাথা ঢুকিয়ে রাখা মুকুন্দ দেখতে পেল একটু আগে দেখা মূর্তিটা তার পেছনে এসে দাঁড়িয়ে তাকেই দেখছে। শুধু তার মুখটাই যেন মুকুন্দের অনেক চেনা। এমন কালো শরীর সে আগেও দেখেছে।
আর সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে গেল পাথরের মূর্তিটার গোটা শরীর ছিল কালো কুচকুচে। সে মনে মনে ভাবল, এই হলো সেই দেবী যার পুজো এতক্ষণ অতীন্দ্র আর হরিদাস মিলে করছিল। সেই মূর্তিটা এবার এগিয়ে গেল সামনের দিকে। অতীন্দ্র মাটিতে পড়ে কাটা ছাগলের মতো ছটফট করে চলেছে ক্রমাগত। খাড়াটা তার পিঠের কাছে এসে গেছে। হরিদাস ততক্ষণে খাড়াটা তার পিঠ থেকে ছাড়িয়ে নিতে রক্ত ফিনকি দিয়ে ছিটকে এলো সামনের দিকে। মূর্তিটা এগিয়ে গেল অতীন্দ্রর দিকে। তারপর দু হাতে অতীন্দ্রকে মাথার উপর সামনে তুলে তার পেটের কাছ থেকে বেরিয়ে আসা রক্ত পান করতে লাগলো। এমন অবস্থার মধ্যে থাকলেও মুকুন্দর পেটের ভেতরটা কেমন যেন গুলিয়ে উঠল এই দৃশ্য দেখে। হরিদাস বলে উঠল, মা, মা রক্ত নে, তুই রক্ত পান কর মা। মা 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 মারে রক্ত নে মা। কথাটা বলেই হরিদাস আবার মাথার উপর খাড়াটা তুলল। তারপর বলল, জয় মা একজটা, জয় মা। এই বলে খাড়াটা নিচের দিকে নামাতেই যাবে, ঠিক এমন সময় হরিদাস দেখতে পেল কতগুলো কালো কালো ছায়া যেন তার পাশে জড়ো হয়েছে। এমনটা হবে সে আগে থেকেই আন্দাজ করেছিল। পুজোতে সামান্য ভুল হলেই তার সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে। এতদিন ধরে যাদের সে আটকে রেখেছে তারা বেরিয়ে আসবে। ওদিকে দেবী ততক্ষণ রক্ত পান করতে ব্যস্ত। শরীরটাকে দু হাতে ধরে টানতে লাগলেন তিনি। আর সেই টানে অতীন্দ্রের শরীরটা পেটের কাছ থেকে ঠিক মাছের মতো আলাদা হয়ে গেল একেবারে। অতীন্দ্রের চিৎকারে গোটা ঘরটা ভরে গেল। রক্ত মাংস বেরিয়ে এসে পড়তে লাগলো নিচের দিকে। আর সেই রক্ত পান করতে লাগলেন ওই কুচকুচে কালো রঙের দেবী। মুকুন্দ এই দৃশ্য আর সহ্য করতে পারছিল না। তার মনে একটা অদ্ভুত ভাব কাজ করছিল। কোনো রকমে সে পেছনের দিকে মুখ ঘুরিয়ে দেখতে পেল পেছনে হরিদাস ছুটছে। তার হাতে সেই খাঁড়া ধরা রয়েছে। সেই খাঁড়া দিয়ে কালো কালো ছায়ামূর্তিগুলোর দিকে আঘাত করার চেষ্টা করছে সে। কিন্তু কতকগুলো কাটা মাথার মস্তক ও শরীর একসাথে ঘিরে ফেলেছে তাকে। তারপর জ্বলন্ত যজ্ঞকুণ্ডের মধ্যে হরিদাস ছিটকে গিয়ে পড়ল। অতীন্দ্রের চিৎকার অনেকক্ষণ আগেই থেমে গেছে। এবার হরিদাসের চিৎকারটাও থেমে গেল। ওই গর্তটা যে কত গভীর তা মুকুন্দ বুঝতে পারল। তার চোখটাও বন্ধ হয়ে আসছে। ভয়, ক্লান্তি সমস্ত কিছু মিলিয়ে একটু একটু করে জ্ঞান হারাচ্ছে মুকুন্দ। ঠিক তখনই আবার সেই মেয়েটাকে দেখতে পেল সে। মুকুন্দ, তুমি কই আমার কাছে এলে না? মুকুন্দ। মুকুন্দ কোনো রকমে বলল, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। তুমি কি? আমি বুঝতে পেরেছি। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আজ আমার মুক্তি ঘটেছে। ওই তান্ত্রিক আমায় এখানে আটকে রেখেছিল এই মূর্তির মাঝে। আর একটা একটা করে বলি গ্রহণ করে আমি ওকে ক্ষমতা দিয়ে যাচ্ছিলাম আমি ওকে। কিন্তু আজ সামান্য ভুলের জন্য সমস্ত কিছু হারালো, আর আমিও মুক্তি পেলাম। ঘরের মধ্যে যেন প্রবল ঝড় বইতে লাগলো। সেই ঝড়ের মধ্যে মুকুন্দ যেন চোখে অন্ধকার দেখল একেবারে। সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সেই পাথরের মূর্তিটা নিচে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। চারপাশে কারা যেন চিৎকার করছে। একসাথে অনেকের চিৎকার ও কান্নার শব্দে মুকুন্দর কানের ভেতরটা ভারী হয়ে আসলো। ঠিক তখনই মনে হলো তার গলার কাছে হাঁড়ি কাঠের বাঁধনটা খুলে গেছে। তার হাত পা দুটোই খুলে গিয়েছে। সে আর সেখানে দাঁড়ালো না। কোনো রকমে নিজের শরীরটাকে টানতে টানতে এগিয়ে গেল সেই গর্তের দিকে। গর্তের একদম কাছে এসে নিচের দিকে উঁকি মারতে যেটা দেখতে পেল, সেটা দেখে গোটা শরীরের রক্ত যেন হিম হয়ে গেল তার। সে দেখল একসাথে অনেকগুলো মুন্ডহীন শরীর গর্তের গা বেয়ে আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ের গলা শুনতে পেল সে। মুকুন্দ পেছনে তাকিয়ে দেখল একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তুমি চলে যাও এখান থেকে,
এখানে আর কিছু থেকো না, চলে যাও। তুমি চলো আমার সঙ্গে, এসো আমার সঙ্গে, এসো। তুমি চলে যাও এখান থেকে, অনেক দূরে চলে যাও। বাচ্চা মেয়েটার পিছু পিছু মুকুন্দ কোন পথ দিয়ে যে বেরিয়ে এসেছিল সেটা সে নিজেও জানে না। পরে যদিও বুঝতে পেরেছিল যে ওই বাড়িটার পেছনের দিকে একটা জায়গায় গুপ্ত কোনো দরজা ছিল, সেই দরজা দিয়েই সে বেরিয়ে এসেছে। গোটা বাড়িটা অন্ধকারে একটা বড় পাহাড়ের মতো দেখাচ্ছে যেন। সে বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে। তার শরীরে এখানে ওখানে আঘাতের চিহ্ন, সেখান থেকে রক্ত বেরিয়ে এসেছে। ক্লান্তিতে অবসন্নতায় মুকুন্দ কয়েক পা এগিয়ে গিয়ে মাটির উপরে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন যখন ঘুম ভাঙল তখন ভোরের আধার সরে সকাল হয়ে এসেছে। আগের রাত্রে বিভৎসতার কথা মনে পড়ে মুকুন্দের। সে আর দেরি না করে সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো সেই বাড়ি ছেড়ে। মুকুন্দ বুঝতে পেরেছিল যে অতীন্দ্র আর হরিদাসের এই হত্যালীলা আর ওই দেবী একজটার পুজো ওই এক রাত্রের মধ্যেই বন্ধ হয়েছে। দেখতে দেখতে মাসখানেক কেটে গেল। একদিন রাত্রে মুকুন্দ নিজের ঘরে ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করেই একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল তার। ঘুম ভাঙতে বুঝতে পারল যে তার ঘরে কেউ ঢুকেছে। তাড়াতাড়ি উঠে বসে সামনের দিকে তাকিয়ে মুকুন্দ বলল, কে কে আমার ঘরে? হ্যাঁ। মুকুন্দর শোয়ার ঘরে বেশি কিছু নেই। একটা আয়না, একটা ছোট্ট আলমারি, টেবিলের উপরে জলের গ্লাস, জগ, একটা বিছানা আর দুপাশে দুটো জানলা ঘরের, আর ও মাথার দিকে একটা দরজা। মুকুন্দর মনে হলো যে আয়নাটার কাছে কেউ যেন এসে দাঁড়িয়েছে। একটা অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে আয়নায়। আবার প্রশ্ন করতে যাবে তার আগেই চেনা গলায় কেউ যেন বলে উঠল, আমায় ভুলে গেলি মুকুন্দ? আমি যে তোকে নিতে এসেছি। হ্যাঁ, আয় আয়, আমার সঙ্গে আয়। মুকুন্দ আঁতকে উঠল যেন। অতীন্দ্র আর হরিদাসের সেই বিভৎস মৃত্যুর পরে সে ভেবেছিল হয়তো সমস্ত কিছু মিটে গেছে, কিন্তু আজ এই রাতে ফিরে এসেছে অতীন্দ্র। আর সে এক পা করে এগোতে লাগলো মুকুন্দর বিছানার দিকে, আর বলতে থাকলো, তুই জানিস না মুকুন্দ, মৃত্যুর পরেও নিজের আত্মাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তা হরিদাস কাকা জানতো। সেটা আমাকেও শিখিয়েছিল। আয়, আমার সঙ্গে আয়। আয়, দেখ বকুল গাছের তলায় কে দাঁড়িয়ে আছে। একটা ঘোরের মধ্যে মুকুন্দ হাঁটতে হাঁটতে এগিয়ে গেল জানলার দিকে। জানলাটা যেন তার জন্যেই খুলে গেল সেই মুহূর্তে। ঠিক তখনই বাইরের বকুল গাছের দিক থেকে গুমড়ে গুমড়ে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। মুকুন্দ তাকিয়ে রইল সেই দিকে। তার কানের কাছে অতীন্দ্রর ফিসফিসে ঠান্ডা গলা শোনা গেল। কি ভেবেছিলি ওই দেবীকে এত সহজে বন্ধন মুক্ত হতে দেব আমরা? ওই দেখ। মুকুন্দ সামনে তাকিয়ে যা দেখল তা দেখে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বকুল গাছের তলাটা আধো অন্ধকার, চাঁদের অল্প আলো রয়েছে, আর সেই গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে কালো কুচকুচে একটা মূর্তি। তার মুখটা ভালোভাবে দেখা যায় না, মাথার চুলে তার মুখটা ঢেকে গেছে। সঙ্গে সঙ্গে মুকুন্দর মনে পড়ে গেল সেই দেবী মূর্তিরও তো মাথার চুলটা অনেক লম্বা ছিল পা পর্যন্ত, আর তার গায়ের রঙও ছিল কুচকুচে কালো। একটা বিভৎস চিৎকার বেরিয়ে এলো মুকুন্দর মুখ দিয়ে। ঠিক তখনই অতীন্দ্রর অদ্ভুত হাসিতে ভরে উঠল গোটা ঘরটা।
শেষ হলো আজকের গল্প সুকান্ত দাশের কলমে অপদেবীর ভোগ। আজকে গল্প পাঠে আদিত্য, অন্যান্য চরিত্রে গল্প দাদুর আসর এবং হরোস্কোপ অফিসিয়াল থেকে ইভান সরকার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ফিকশন হান্ট কথকথা থেকে সায়ন্তন, অস্মিতা এবং আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদা করেছে ক্রিয়েটোমেনিয়া, নাট্যরূপ নেহা, বিশেষ সহযোগিতায় দিশানি, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। বন্ধুরা, হানাবাড়ি আনতে চলেছে এক সুবর্ণ সুযোগ তোমাদের সবার জন্য। হানাবাড়ি শুরু করতে চলেছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, আর এই সব প্রতিযোগিতাগুলো শুরু হতে চলেছে দুর্গাপুজোর পরই। তাই এই প্রতিযোগিতার সম্বন্ধে জানতে গেলে আর এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আমাদের হানাবাড়ির সঙ্গে কিন্তু থাকতেই হবে। তো বন্ধুরা, আজকে গল্পটা কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করে দিতে হবে বিভিন্ন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারাও সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো নতুন গল্প এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।